স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। কাগজে কলমে ১০৫ হলেও হাসপাতালে আদতে ভর্তি কেবল ৩৫ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রশ্ন, রোগীদের খাবার কি যায় ভূতের পেটে? এদিকে ঈদের দিন বিশেষ খাবারের কথা বলে তাদের দেয়া হয়েছে পচা গন্ধযুক্ত খাবার। আর ঈদের দ্বিতীয় দিন সকালে কেটেছে চিড়া কলা খেয়ে। কিন্তু জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই, রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না, এগুলি কিন্তু আমি খেয়েছি। যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, নর্দমার মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, ড্রেনের মধ্যে থেকে আমার বন্ধুরা হাতের উপরে মাইরা বেলাইছি। বিচার কই, আমি কি বিচার পাইছি? আর এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে। আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেয়া, মা বোন কিংবা স্ত্রীর হাতের রান্না অথবা তাদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ নেই হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের। অসুস্থ শরীর নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের বেডেই কাটছে যাদের ঈদ। বলছিলাম, গণঅভ্যুত্থানে দেশকে দুঃশাসনমুক্ত করে মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারের জুলাই বিপ্লবের সৈনিকদের কথা। জুলাই ফাউন্ডেশন নাটক, আমি এই অবস্থায় কি এই জন্য জুলাই ফাউন্ডেশনে যাবো? আমি জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে, উল্টা উনাদের খোঁজ খবর আমাদের নিতে হয়। আমরা এই অবস্থায় যা। কিন্তু কষ্ট থাকলেও সেখানে নেই তাদের কোনো আক্ষেপ। খুশির ঈদে কি খেয়েছেন জানতে চাইলে অনেকটা ক্ষোভ আর দীর্ঘশ্বাস ছাড়েন তাদের কেউ কেউ। চাপা কান্নায় ভেজে চোখ, অভিযোগ আর অনুযোগের সুরে বলেন, ঈদের স্পেশাল খাবারের কথা বলে পচা, পুষ্টিহীন ও নিম্নমানের খাবার দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করেছে। গতকালের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে নতুন করে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। আনা হয় বিশেষ খাবার। এর কিছুক্ষণ পরে তাদের দেখতে হাসপাতালে আসেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হলো, তাদের জন্য মানহীন এমন খাবার পরিবেশনার দৃশ্য দেখে বাকরুদ্ধ তাদের স্বজনরাও। ঈদের দিন বস্তিতে যেয়ে যদি আমি খাইতাম, ওইখানে আমি খাই শান্তি পেতাম, তৃপ্তি পেতাম। আমার হসপিটাল আমার জন্য কি করছে, আমার বাজেট নাকি 14 কোটি টাকা। আমার খাবারের যে বাজেটটা ভাই, কালকে গোশ দিছে, গোশটা যদি মুখে নিতেন তাহলে বুঝতেন যে কি খাবারটা আমাদের দেওয়া হয়েছে। আজকে বাবুর্চি চেঞ্জ করছে, রান্না বান্না হয়েছে, এখন যা আবার চেক করে দেখবো খাবারের কোয়ালিটি আসলে ভালো হয়েছে কিনা। সাথে ওদেরকে বৈষম্যবিদে একজন যাবে, ওনাকে টেস্ট করে দেখবেন, যদি খাবার মনে হয় যে না ঠিক আছে, স্ট্যান্ডার্ড আছে, তাহলে আমরা খাবার এখন সাপ্লাই দিই। পরবর্তীতে আহত ও শহীদ পরিবারের দু একজনকে সাথে নিয়ে সে খাবারের টেস্ট করতে নিয়ে যাওয়া হয় হাসপাতালের রান্নাঘরে। অনেকটা জোর করেই সেই খাবার খাওয়ানো হয় ডিবিসি নিউজের সংবাদকর্মীকে। আমার ভাইরা 8 মাস খাচ্ছে না, আপনি একটু খাইতে পারবেন না, ওরা তো 8 মাস ধরে খাচ্ছে। খান। হতাশা নিয়ে তারা প্রশ্ন রাখেন, বিশেষ খাবারের অবস্থা এমন হলে সাধারণ রোগীদের খাবার কেমন হবে? দাবি রাখেন উচ্চ পর্যায়ের পরিদর্শক দিয়ে এই অনিয়মের বিহিত করার। রোস্ট মুখে দেওয়া যায় না, গন্ধ আসে, পচা গন্ধ আসে, মাছেরও সেম একই অবস্থা। এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ডাল রান্না করছে, ডালে প্রচুর পরিমাণে লবণ আছে, কোনো খাবারই মুখে দেওয়া যায় না। এবং এই খাবারগুলি কোনো রুগী, মানে ভালো মানুষ আমি তো খেতে পারতেছি না, কিন্তু কিভাবে রুগীরা এই খাবারগুলি খায়? আক্ষেপ, অনুযোগ আর ক্ষোভের সঙ্গে তারা বলছেন, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। নতুন করে যোগ হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়কদের নিয়ে গড়া প্ল্যাটফর্ম এনসিপি। আছে 22 সদস্যের উপদেষ্টা পরিষদ, কিন্তু তাদের কেউ একটিবারের জন্য দেখতে আসেনি আহতদের। এনসিপির কাছ থেকে একটা বড় কিছু হয়তো সান্ত্বনা আসবে, কোনো কিছু না আসুক, আমরা টাকা পয়সা এরকম বিষয় না, ভালোবাসাটা যেহেতু ওনাদের ভালোবাসা, আমরা গিয়ে আহত হয়েছি, ওনাদের কাছ থেকেও আমাদের একটা ঈদের দিন ভালোবাসাটা পাওয়া উচিত ছিল। অন্তত আমাদের বেডে এসে মাথায় হাত বুলিয়ে দেওয়াটা আমরা আশা করছিলাম, কিন্তু আমাদের কাছে আসে নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি না, এটা হলো ওনাদের ব্যর্থতা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। কানেক্টিভিটির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশা নিয়েই বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত তা অনিশ্চিত। অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সম্মেলনে বাংলাদেশের মূল ফোকাস হওয়া দরকার আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা। আগামীকাল দুদিনের সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগ দেবার কথা রয়েছে। The global economic challenges do impact on all our member states. এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কি হবে? অর্থনীতিবিদরা বলছেন, থাইল্যান্ডের সাথে সদস্য দেশগুলোর, বিশেষত ভারতের এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি আগে থেকেই রয়েছে। তাই অর্থনৈতিকভাবে বাংলাদেশ কতটা লাভবান হবে এই সম্মেলনে তাতে সন্দেহ রয়েছে। বিমস্টেকের সাথে আমাদের ট্রেড এগ্রিমেন্টের জায়গায়, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের জায়গায় খুব বেশি প্রাপ্তির সুযোগ কম। তার কারণ হলো থাইল্যান্ড এবং ভারত এরা উভয়ই অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে দ্বিপক্ষীয় পর্যায়ে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে রেখেছে, শুধু আমরাই আসলে এই পর্যায়টার ভিতরে নেই। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ঝুলে রয়েছে দিল্লির অনাগ্রহের কারণে। ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কারোর সাথে সাক্ষাতের চেয়েও কানেক্টিভিটিতে বাংলাদেশের মূল ফোকাস করা দরকার। সেখানে কার সাথে দেখা হলো না মানে এটা সিম্বলিক ভ্যালু আছে, বরং যত তাড়াতাড়ি বাংলাদেশের ভিতরে যেই জনগণের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক কাঠামোর যে সংস্কার, সেটা যদি করতে পারে তাহলেই কিন্তু আন্তর্জাতিক যেই অ্যাটেনশন সেটা কিন্তু বাড়বে। শুধুমাত্র এই মুহূর্তের চিন্তা করলে হবে না, এটা লং টার্মে বিমস্টেক এবং বাংলাদেশের যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে অ্যাক্সেস, সেইটা আমাদের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্ব হয়ে পড়বে। সুতরাং বিমস্টেককে বাইপাস করার কোনো সুযোগই বাংলাদেশের নাই। বিমস্টেকও যেন সার্কের ভাগ্য বরণ না করে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো এখন অর্থনীতির গলার কাটা। সরকার পতনের পর অনিয়ম জালিয়াতির তথ্য প্রকাশ্যে এলে তাসের ঘরের মতো ধস নামে ব্যাংকগুলোতে। কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ পুনর্গঠন আর টাকা ছাপিয়ে নগদ সহায়তা দিলেও বাঁচাতে পারছে না ব্যাংকগুলোকে। চেষ্টা চলছে লুটেরাজের চিহ্নিত করে সম্পদ উদ্ধারে। ব্যাংকাররা বলছেন, ডুবতে বসা এসব ব্যাংক সবল হতে সময় লাগবে কমপক্ষে 3 থেকে 5 বছর। আওয়ামী লীগ সরকারের দেয়া রাজনৈতিক বিবেচনার ব্যাংকগুলো থেকে লাভবান হয়েছে কেবল তৎকালীন ক্ষমতাসীনরা। চড়া সুদে আমানত সংগ্রহের নামে সাধারণ মানুষের অর্থ নজিরবিহীন লোপাট করে হাতে গোনা কয়েকজন ব্যক্তি, যে কারণে এখন তীব্র তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এর আগে 2013 সালে রাজনৈতিক বিবেচনায় 9টি ব্যাংক অনুমোদন দেয় শেখ হাসিনা সরকার। যেসব ব্যাংকে খেলাপি ঋণ ছাড়িয়েছে 86 থেকে 88% পর্যন্ত। এতে করে নগদ টাকার সংকটে আটকে গেছে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয়। এরই মধ্যে দুর্দশাগ্রস্ত 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে 6টি বিগত সরকারের রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া। ছোট ছোট ব্যাংকগুলো এগুলো কিছু শেষ হয়ে যেত এবং এরা আমানতকারীদের পয়সা ফেরত দিতে পারতো না, কিন্তু এটা সংক্রামক ব্যাধির মতো তখন ছড়িয়ে পড়তো। এটার একটা রোড ম্যাপ আছে বাংলাদেশ ব্যাংকের। এই রোড ম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কি করে আস্তে আস্তে এর নিজের পায়ে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, কয়েকটি ব্যাংকে ফরেনসিক অডিট চলছে, যা থেকে বোঝা যাবে লুটপাটের আসল চিত্র। তারপরই এসব ব্যাংক নিয়ে নেওয়া যাবে সিদ্ধান্ত। তবে পরিণতি যাই হোক, অগ্রাধিকার পাবে গ্রাহক স্বার্থ। এস আলম গ্রুপ বা তার পরিবারের এত কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের শেয়ার জব্দ করা হচ্ছে, এগুলি কিন্তু সব সংস্কার কার্যক্রমের পার্ট। তবে টোটাল ফরেনসিক অডিট শেষ করার পর প্রকৃতি চিত্র পাওয়ার পরেই আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা কিরকম হবে সেটা ঠিক করব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোতে সুশাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটাকে ব্রেক ইভেনে পর্যায়ে পৌঁছানো, প্রফিটের মুখ দেখানো। আমরা গভর্নেন্সের জন্য যত কিছু করা সম্ভব সেটা পরিপালন করার চেষ্টা করছি। যদি বাংলাদেশ ব্যাংকের এই সহায়তা, গাইডলাইন এবং কঠিন বিষয়গুলো থাকে, তাহলে এই বছরের পরে ব্যাংকগুলো কিন্তু একটা নিজের পায়ের উপর দাঁড়াতে পারবে। ব্যাংকাররা বলছেন, আইন করে মুষ্টিমেয় মানুষকে ব্যাংক লুটের সুযোগ করে দেওয়ার নজির বিশ্বের আর কোথাও নেই। অভিযোগ আছে, পতিত সরকারের নির্দেশে লুটেরাদের হাতে জনগণের আমানতের টাকা তুলে দেয়া ও পাচারে সহযোগিতা করেছে সে সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ,
ঢাকা। 10তলা ভবনের কার্নিশে বসে পা ঝুলিয়ে অলস বসে আছেন কেউ। চোখে মুখে ভয় তো নেই, বহুতল ভবনের কার্নিশে বসে উপভোগ করছেন অবসর। ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক এমন কাজ অবলীলায় করেন জাকিয়া রায়হানা। রাজধানীর ধানমন্ডিতে হর হামেশা তাকে বসে থাকতে দেখা যায় 10তলা ভবনের কার্নিশে। জাকিয়া বলছেন, উচ্চতা ভীতি না থাকায় এমন কাজ করতে পারেন সহজেই। তবে তাকে দেখে অন্য কেউ যেন হুজুগে এমন কাজ না করে সে বিষয়ে সতর্কও করেছেন তিনি। মান্নাদের এই গান জাকিয়া রায়হানার অবসরের খোরাক। পেশায় গৃহিণী হলেও সৃষ্টিশীল সব কাজের সাথে যুক্ত তিনি। মানুষের জন্য কিছু করার তাগিদ তিনি সবসময় অনুভব করেন। প্রকৃতির সাথে নিজের জীবনের নানা বাঁকের তুলনা করতে ভালোবাসেন জাকিয়া। পাহাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। ছোটবেলা থেকেই নেই উচ্চতা ভীতি। জানালেন, বহুতল ভবন দেখলেই ছাদের কার্নিশে একান্তে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে হয় তার। কেন এমন অদ্ভুত শখ, শোনা যাক জাকিয়ার কাছ থেকে। ছোটবেলা থেকে যেটা হতো যে উঁচুতে ওঠার পরে যে একটা ভয় লাগা, ওই জিনিসটা তো আর কাজ করতো না। তো তখন তো আর এত বিস্তারিতভাবে বুঝতে পারতাম না যে অন্য মানুষের ভয় লাগে বা আমার কেন ভয় লাগে না। তো সেটা বড় হবার পরে বুঝেছি যে আমার হাইট ফোবিয়াটা নেই, অন্যদের আছে, সেজন্য দেখে তারা ভয় পায় বা আটকে ওঠে। আনন্দ উপভোগ করতে পছন্দ করি, কিন্তু সেটা অবশ্যই সাবধানতার সাথে, সেভাবেই ওঠা হয় বা বসা হয়। অন্যকে দেখে হুজুগে বা কৌতূহল বসে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ না করতে সতর্ক করলেন উচ্চতাজয়ী এই নারী। একদম উচিত না, কারণ তারা চাইলেও পারবে না করতে জিনিসটা। কারণ হাইট ফোবিয়া জিনিসটা এরকম, ধরুন আপনার হাইট ফোবিয়া আছে, আমি যদি এখন ওই ছাদের বর্ডারের পাশে গিয়ে আপনাকে বলি নিচে তাকাতে, আপনি এটা পারবেন না। যেমন আমার বোন জামাই, ওনার প্রচণ্ড হাইট ফোবিয়া। তো আমার বিল্ডিংয়ের যে বারান্দাগুলো, ওগুলো আমি জেলখানা বানাইনি, অর্ধেক পর্যন্ত গ্লাস দেয়া, উপরটা গ্রিল দেইনি। উনি বারান্দাতে পর্যন্ত যেতে পারেন না, কিন্তু রুমের বাইরে উনি পা ফেলতে পারে না। ওনার মনে হয় যে এটা ভেঙে পড়ে যাবে। এটা খুবই বিপজ্জনক একটা কাজ। আমার একেবারেই হাইট ফোবিয়া নেই বলে আমি করতে পারি, কিন্তু এটা অন্য কারোটা করা উচিত হবে না একেবারেই। বিশ্বজুড়ে এমন অনেক অদ্ভুত শখের খবর পাওয়া যায় নেট দুনিয়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব শখ পূরণে তারা নিজেদের তৈরি করেন ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে। বারবারের চেষ্টায় হয়ে ওঠেন সুনিপুণ দক্ষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এবারের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 15 টন বিভিন্ন ধরনের খাবার ও ওষুধ। মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। এর আগে সোমবার দুপুরে প্রথম দফায় চিকিৎসক সহ 55 জনের একটি দল ও বিমান সেনাবাহিনীর 3টি বিমান নিয়ে ঢাকা ত্যাগ করে। মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী দরকার হলে আরও উদ্ধারকারী দল ও খাদ্য সামগ্রী পাঠানো হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।